এই হল ব্রহ্মদেবতার মানসপুত্র মহারাজা দক্ষ মহামায়ার তপস্যা করার জন্য নিজ অনুষ্ঠানে ছুটে চলেছে। আরে হেন দক্ষরাজের অভিনয় ছড়িত পরিবেশনা ভাবে তরুণ ছড়িত শিল্পী সচিন কুমার মাহাতো। দেখা দাও
শীতল মানবী সুন্দর স্থানে করেছি আমার এখানে আমি আমার আরাধ্য দেবী মহামায়ার পরিবার আধুন মনের কোছা মায়ের কাছে খুলে বলবো জগৎ বাজারে সর্বশ্রেষ্ঠ পিতা রূপে পরিণত হওয়ার জন্য জগৎ জগতে মহামায়াকে আমি কন্যা রূপে চেয়ে নেব। হ্যাঁ, আর পরিবার বিলম্বন আমি মহামায়ার তপস্যা করিব আরম্ভ। ঘটানোর জন্য ছুটে চলেছে, ছুটে এসে মনিরা আনন্দ তারা খেলা খেলছে।
বলো বাবা কেন মনে আমার ঘরে করেছ আরাধন? এসেছ এসেছ জগতের জনরে মহামায়া, তারপরে আমার সম্মুখে দেওয়ার ছোটার শুনবাটা, তাহলে অধমের ছোট কোটি কোনো আমার হিরে তোমার চরণে বাবু, এই অধমের ছোট কোটি কোনো আমার হিরে তোমার চরণে। ওরে বাবা ডাক্ত বলো বাবা কেন মনে অসময়ে করেছ আরাধন? প্রভু আমার জগৎ জননে মহামায়া, আমার মনে বড়ই বাসনা বাবু, কন্যা রূপে তোমার যেন পাই আমি, তাহলে আমি জগৎ তোমার ধারে সর্বশ্রেষ্ঠ পিতা রূপে পরিগণিত হব। বলি রাজা তবে মনোবাঞ্ছা অবশ্যই হবে পূর্ণ ভক্ত। তুমি মনে রাখবে আমি তোমার ঘরে কন্যা রূপে জন্ম নেবে কোনোদিনও তুমি অহংকার করো না, নইলে তোমার অঘটন ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ বাজরণে এ কথা আমার স্মরণে থাকবে বাবা, এ কথা আমার স্মরণে থাকবে, এ কথা আমার স্মরণে থাকবে। মহারাজা দক্ষ মহামায়ার তপস্যা করে মহামায়াকে কন্যারূপে পাওয়ার বড় প্রাপ্তি হলে দিন যায় মাস যায় বৎসর অতিবাহিত হয়ে যায়। এককালে জগৎ জননী মহামায়া দক্ষরাজের ঘরে ভূমিষ্ঠ হলেন দক্ষরাজের কন্যারূপে। আদর স্নেহ করে তার নাম রাখা হলো সতী। ওই সতী ছোটকাল থেকে শিবের প্রতি আসক্তি হয়ে শিবের আরাধনা করতে থাকে। তেমনই একদিন শিবের আরাধনা করতে সতী নদী তীরে আগমন করছে। নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়
হতে মহাদেবী এই রাজপথে মহাদেব নদী তীরে এসে দেখছে অল্প বয়সে সতী করছে শিবের আরাধনা। ওই রাজপথে মহাদেবী বলছে কি দেখছি আমি অল্প বয়সে মেয়ে হয়ে করছে আমার আরাধনা। হ্যাঁ, আমি তার শিব আরাধনার পরীক্ষা নিতে এই বাস্তব রূপে নয় অন্য রূপ ধারণ করে তার কাছে যাব, অন্য রূপ ধারণ করে আমি তার কাছে যাব। কথা বলছো তাহলে শিব আরাধনা করে যে পুণ্য ফল তুমি লাভ করেছ ওই পুণ্য ফল যদি আমাকে দাও তাহলে আমি শিশু থেকে ছেড়ে দিতে পারি। বাবা কবি আমি শিব আরাধনা করে যদি বিন্দুমাত্র পুণ্য অর্জন করে থাকি সেই পুণ্য ফলে আমি তোকে দেবো বাবা। তবু তবু ওই শিশুটিকে ছেড়ে দে বাবা, তবু ওই শিশুটিকে ছেড়ে দে। কৈলাসপতি মহাদেব ওই শিশুটিকে তুমি রক্ষা করে থাকো, ওই শিশুটিকে তুমি রক্ষা করো, ওই শিশুটিকে তুমি রক্ষা করো। সতী সতী চাই দেখো সতী আমি তবু কৈলাসপতি মহাদেব তবু আরাধ্য দেবতা। তোমার শিব আরাধনার পরীক্ষা নিতে আমি কবির রূপে তব কাছে এসেছিলাম। আজ আমি দেখতে পাচ্ছি তুমি শিবের আরাধনায় সন্তুষ্ট করেছো আমাকে, তুমি শিব আরাধনা করে উত্তীর্ণ হয়েছ। সেই হেতু আমি তোমাকে কথা দিলাম আমার চরণ তুলে তোমাকে ঠাঁই দেবো, আমার চরণ তুলে তোমাকে ঠাঁই দেবো, আমার চরণ তুলে তোমাকে ঠাঁই দেবো। কৈলাসপতি মহাদেব তুমি কৃপা করে আর একবার আমাকে দেখা দাও ঠাকুর, কৃপা করে আর একবার দেখা দাও ঠাকুর, তুমি দেখা মহারাজা দক্ষিণের কন্যা সতীকে খোঁজ করতে করতে নদী তীরের দিকে ছুটে আসছে আর বলছে ওরে মা সতী, না 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 এদিকে আমার মেয়ে সতীকে দেখা যাচ্ছে না, তাহলে কোথায় গেল আমার মেয়ে সতী? হ্যাঁ আমি ওই দিকে একবার হাত দিয়ে দেখি তো। ওরে মা সতী, না 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 এদিকেও দেখা যাচ্ছে না। হ্যাঁ মনে পড়েছে আমার নদী ভরা জলের স্রোত দেখতেছে বড়ই ভালোবাসে, মনে হই সে নদী তীরেই গেছে নদীর জলের স্রোত দেখার জন্য। তাই আমি নদী তীরের দিকে ছুটে যাবো। ওরে মা সতী, একই দেখছি আমি আমার মেয়ে হয়ে সতী করে ওই সৈন্য ছাড়া ভিখারি শিবের আরাধনা করে আমার মান সম্মানকে জোরাঞ্জলি দিয়ে দেবে হয়তো, কিন্তু না সতী হয়তো শিবের সঙ্গে সম্পর্কিত যুক্ত হয়ে গেছে। আমি সেই সতীর সঙ্গে শিবের সম্পর্ক ছিন্ন করার জন্য আমি স্বয়ংবরের মাধ্যমে সতীকে অন্যের হাতে তুলে দেব, তারপরে আমি দেখবো ওই কৈলাসপতি মহাদেব আমাকে কি করতে পারি। ওরে মা সতী আর বিলম্বন করিস না দেবা, তাড়াতাড়ি তুই ঘুরে আয়, তোর গর্ব ধারণে মাতা তোকে ডাকছে, তুই তাড়াতাড়ি আয় রে মা, তুই তাড়াতাড়ি ঘুরে আয়। নমো শিবায়
ওদিকে মহারাজা দক্ষ শিবের সঙ্গে সতীর সম্পর্ক ছিন্ন করার জন্য স্বয়ম্বর সভায় করেছে আয়োজন। আর স্বয়ম্বর সভায় দূর দূরান্ত থেকে রাজা ও রাজকুমার আগমন করতে চলেছে। এ ভাই তোকে নিয়ে কত কীর্তি করে করেছি না মনিল শোনল ধনী কীর্তি করে করেছি না আমার পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য প্রেমী শুভেচ্ছা অভিনন্দন। আমার কন্যা সতীর স্বয়ম্বর সভায় করেছে আয়োজন, তাই এই সভায় এখনই বলে মালা নিয়ে আমার কন্যা সতী আগমন করবে। এখন তোমরা সকলে নিজা নিজা আসন করো হোক
রাজা রাজকুমার মান এসেছে স্বয়ংবর সভায়, তুই তাদের মধ্যে একজনকে মালা পরিয়ে দিয়ে তুই স্বামীরূপে গ্রহণ করে নেবে বা তুই তাদের মধ্যে একজনকে পতিরূপে গ্রহণ করে নে। ঠিক আছে বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমার বলে মালা দাও, আমার বলে যদি মালা দিয়ে থাকো তাহলে তোমাকে আমি রাজরানী করে রাখবো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। কুমার, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি কি তোমার বলে মালা দিতে পারবো না, আমি তোমার বলে মালা দিতে পারবো না। তুমি আমার বলে মালা দাও, আমার বলে যদি তুমি মালা দিয়ে থাকো তাহলে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করবো, তোমার কোনো অভাব থাকবে না। কুমার, তোমাকে আমি মালা দিতে পারবো না গো, তোমার বলে আমি মালা দিতে পারবো না। আমি বুঝতে পেরেছি তুমি অন্য কারো বলে মালা দাও নেই, মানে আমার বলেই তুমি মালা দিতে চাও। এসো আমার বলে মালা দাও, আমার বলে যদি মালা দিয়ে থাকো তাহলে তাহলে তোমাকে আমি রাজরানী করে রাখবো, তোমার কোনো অসুখ হবে না। কুমার, তোমরা আমাকে ক্ষমা করে দিও গো, আমি কিন্তু তোমাদের মধ্যে কারো বলেই মালা দিতে পারবো না, আমি তোমাদের মধ্যে কারো বলে মালা দিতে পারবো না। মহাদেব, তোমাকে আমি ছোট কাল থেকে প্রতিদিন তোমার আরাধনা করে এসেছি তোমায় স্বামী রূপে পাবো বলে, কিন্তু আজ তুমি এই সভায় কেন এলে না ঠাকুর? তুমি কৃপা করে এই সভায় এসো মহাদেব, তুমি কৃপা করে এই সভায় শেষ পর্যন্ত ভিখারি শিবের বলে মারা দিয়েছে। শোনুন মহারাজ, এই যদি কর্ম করার ছিল তাহলে আমাদের আমন্ত্রণ করে ডাকলেন কেন? শোনুন মহারাজ দক্ষ, আপনার কন্যার উপকর্মের জন্য ভিক্ষা জানাই আপনাকে, আমার এই সভায় আর থাকিব না। কোন ভাই সাহেব, আমরা এখন নিজের বাড়ি চলে যাই, আমরা এখন নিজের বাড়ি চলে যাই। তুই কি করলি রে মা? আজ সভায় স্থলে শত শত রাজা রাজগণ থাকা সত্ত্বেও তুই ওই ভিখারি শিবের বলে মালা দিয়ে আমার মান সম্মানকে তুই মাটিতে মিশিয়ে দিলি রে মা। তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিলি। বাবা, বাবা গো, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি না জেনে না বুঝে এমন কাজ করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ওরে মা সত্যি, তুই বুঝবি না রে সে কথা। আমি তোকে কন্যা রূপে পাওয়ার জন্য কত দেবতার কাছে মানত করেছিলাম, কত দেবদেবীর কাছে আমি মাথা ঢুকেছিলাম রে সত্যি। আজ সেই বাবার কথা ভুলে গিয়ে
তুই ক্ষুদ্র সুখের প্রয়াসে শত শত রাজা রাজকুমার থাকা সত্ত্বেও ওই ভিখারি সিরকে আপন করে মেনে নিয়ে আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে দিলি রে মা। তুই আমার মান সম্মানকে মাটিতে মিশিয়ে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর হাতে ধরে ও বাবা পায়ে পড়ে ও বাবা বলে আমি নাচে অরতি ক্ষমা করো অরে ক্ষমা করো বাবা। ওরে জন বলেনি আমি তোকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। তুই যে অপমান করেছিলি আমাকে, এই অপমানের কিছুতে ক্ষমা হতে পারে না। শোন জন্মায় শোন, আজ হতে আমি তোর বাবা নয়, আর তুই আমার কন্যা নয়। আজ হতে তোর সঙ্গে আমার বাবা মায়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আজ হতে তোকে আমি ত্যাগ করে দিলাম, আজ হতে তোকে আমি ত্যাগ করে দিলাম না। বাবা অমন ভাবে বললো না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও না বাবা, তুমি আমাকে ত্যাগ করে দিও। তুই আমার বাবা মাঝে বলো আমার বাবা, তুই আমার বাবা তুই যে আমাকে অপমান করেছিস, এই অপমানের জন্য আমি তোর আর মুখ দেখতে চাই না, আমি তোর মুখ দর্শন করতে চাই না। তবে শুনে থাকিস, আমি ও রাজা, রাজার হৃদয় কিছুতে কারো দুঃখে বলতে পারে না। তাই আমি তোকে বলছি, এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি মহাযজ্ঞের করিব আয়োজন। ওই যজ্ঞে সবাইকে করিব আমন্ত্রণ, কিন্তু তোকে আরেক ভিখারি তার স্ত্রীকে করিব না আমন্ত্রণ। এটাই হবে আমার চরম প্রতিশোধ নেওয়া, এটাই হবে আমার চরম প্রতিশোধ নেওয়া। তুই কাঁদতে থাক সৈকালে, আমি তোর দিকে ঘুরেও তাকাবো না। আমি এখন রাজন্তপুরে চলে যাই, আমি এখন রাজন্তপুরে চলে যাই। না বাবা না, দিও না বাবা, দিও না। আমাকে যখন বড় মালা পরিয়ে দিয়ে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছিস, আমিও তোকে স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম। চল রে সতী চল, আর এখানে আমরা থাকবো না, আমরা দুজন মিলে কৈলাস নগরে গিয়ে সুখের সংসার করবো সতী। আমরা দুইজন সুখের সংসার করবো। এখন স্বামী তাই যাবো স্বামী, কিন্তু শেষবারের মতো আমি আমার বাবার বাড়িতে ভালো করে নয়ন মেলে দেখবো স্বামী। তুমি আমার বাবার বাড়িতে নয়ন ভরে দেখতে আর ফিরে চালাও গাড়ি।
এতক্ষণে কৈলাসপতি মহাদেব সতীকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে কৈলাসে চলে গেলে, আর অন্যদিকে মহারাজা দক্ষ ওই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মহাযজ্ঞের করেছে আয়োজন। ওই যজ্ঞের ত্রিভুবন বাজারের সকলকে আমন্ত্রণ করেছে, কিন্তু শিব ও তার ছোট মেয়ের সতীকে আমন্ত্রণ করেনি। সত্য যখন যজ্ঞের দিন আগমন করেছে, সেই দিন যজ্ঞ করার জন্য মহারাজা দক্ষ মুনি ঋষি আত্মীয় স্বজনের সঙ্গে যজ্ঞ স্থলে আগমন করছে। কোথায় যাব ভোলে তোকে আমার মনে পড়ে শুরু করে দিন। আর তোমরাও শোনো প্রহরীগণ, আর করিবে না বিলম্বন, তাড়াতাড়ি যাও। তোমরা আমার যোগ্য স্থলের দ্বারে ভালোভাবে পাহারা দেবে, যেন বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ করা অক্ষরে অক্ষরে করিব পালন, আপনার আদেশ করা অক্ষরে অক্ষরে করিব পালন। এসো এসো বলে ঋষিগণ, আর বিলম্বন না করে তাড়াতাড়ি যোগ্য শুরু করে দে।
ওদিকে ওদিকে দক্ষরাজের কন্যা সতী আমন্ত্রণ না পেয়েও নিজের বাবার বাড়িতে যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য ছুটে এসেছে। আর ওই কন্যা সতীকে দেখে প্রহরীগণ আলোচনা করে বলছে, ওরে ভাই দেখতে পাচ্ছ, ওই দেখো একটা রূপবতী মেয়ে এই যজ্ঞ স্থলের দিকে এগিয়ে আসছে। আচ্ছা বলো তো, তুমি তাকে এর আগে কোনোদিনও দেখেছো? ওরে ভাই, তুমি তাকে চিনতে পারছো না? সেটাই তো হলো দক্ষরাজের ছোট মেয়ে সতী। এ কি বলছো রে ভাই তুমি? মহারাজা দক্ষ তো বড় মুখে বলেছিল তার ছোট মেয়েকে সে আমন্ত্রণ করবে না, তাহলে বিনা আমন্ত্রণে সে এসেছে কেন? ওরে ভাই ছেড়ে দাও, রাজার কথা ছেড়ে দাও। রাজা হয়তো ভিতরে ভিতরে নিশ্চয়ই তাকে আমন্ত্রণ করেছে, নইলে আসবে কেন? ঠিকই বলেছ ভাই, তুমি ঠিক কথাই বলেছ। তাহলে চলো আমরা এই সংবাদ মহারাজা দক্ষের কাছে পৌঁছে দিই, আমরা মহারাজা দক্ষের কাছেই পৌঁছে দিই। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। কেন? কি হয়েছে? কেন যজ্ঞ বন্ধ করবো? মহারাজ, আপনি তো বড় মুখে বলেছিলেন আপনার ছোট মেয়ে সতীকে আমন্ত্রণ করবেন না, তাহলে সে এখানে এসেছে কেন? কি বলছো? আমার মেয়ে সতী এসেছে? ওই চলো তো দেখি, দেখাও আমাকে। আসুন মহারাজ, আসুন। ওই দেখুন মহারাজ, ওই দেখুন। একই ছি 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 ছি। তোর কি মান সম্মান শরম ধরম বলে কিচ্ছু নেই, তোর লজ্জা লাজ বলে কিচ্ছু নেই। আজ নির্লজ্জের মতো বিনা আমন্ত্রণ পেয়েও এই যজ্ঞ স্থানে আগমন করেছিস। চন্দ্রালিনী, তোর লাজ লজ্জা বলে কিচ্ছু নেই মনে হচ্ছে। এ কি বলছো বাবা? আমি আমার বাবার বাড়িতে এসেছি, এতে মান অপমানের কি আছে? আমি কি আমার বাবার বাড়িতে আসতে পারি না? না, তুই আসতে পারি না, কারণ আমি তোর বাবা নই। যেদিন তুই ভিখারি শিবির বলে মালা দিয়েছিস, সেই দিনই তোর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। তুই এখান থেকে দূর হয়ে যা চন্দ্রাবে নেই, তোর মান সম্মান বলে দিচ্ছে। বুঝতে পেরেছি আমি। যে নারীর স্বামী ভিক্ষা করে খায়, যে নারীর স্বামী শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, যে নারীর স্বামী পরনে কাপড় জোটাতে পারে না, বাঘের ছাল পরিধান করে ঘুরে বেড়ায়, তার স্ত্রী হয়ে কি মান সম্মান থাকতে পারে? থাকতে পারে না, থাকতে পারে না। ওই জন্মালে নেই, ওই ভিখারি শিবের স্ত্রী হয়ে আমি তোকে কিছুতেই, আমি তোকে কিছুতেই মেনে নিতে পারি না। তুই এখান থেকে দূর হয়ে যা সোনালি, তুই এখান থেকে দূর হয়ে যা। না না গো বাবা, না, তুমি এমন ভাবে আমাকে দুঃখজনক কথা বলো না বাবা। তোমার দেওয়া দুঃখ আমি সইতে পারবো না বাবা, তোমার দেওয়া দুঃখ আমি সইতে পারবো। কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন বাবা দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। বাবা, তুমি আমাকে মনে ভাবে দুঃখ দিও না বাবা, তুমি আমাকে মনে ভাবে দুঃখ দিও। ওর মানুষ দুঃখ দিলে, ওর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন বাবা দুঃখ দিলে মেনে না যাবে না, আপন বাবা কষ্ট দিলে মেনে
ভগবান আমার কি হচ্ছে, কি করে দিলে ঠাকুর? আমার কল্পনা তুমি আমার কপালে কি লেখা লিখে দিলে ঠাকুর? আমার কপালে তুমি কি লেখা লিখেছিলে? ওদিন কণ্ঠ ঘুরে বাবা আমার আপন হলো না বন্ধুর, বাবা আমার আপন হলো বাবা। তুমি আমাকে এমন ভাবে দূরে সরিয়ে দিও না বাবা। করি দাদা, আমার বাড়ি পুনে জন্ম নিয়ে জীবনের তৃপ্তি হলো না ঠাকুর। তাই আমি তোমাকে বিনতি করে বলি দাদা, তুমি আমাকে বাড়ি জন্ম না দিয়ে অন্য কিছু দিতে পারতে। বাকি জন্ম দিও ঠাকুর, ও কিন্তু তোকে আমি চোরের মধ্যে ধরে দাঁড়িয়ে দিচ্ছি, তবু তুই আমার কথা শুনছি না। তাহলে তোকে আমি প্রধাঘাত করবো, তবু তুই আমার কাছ থেকে ধরে যাবি। তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা, দূর হয়ে যা। হে ভগবান, আর কত দুঃখ আমাকে দেবে যুগে যুগে তুমি ঠাকুর। আমার জনম ভর দুঃখ সইতেই গেল। মায়েরা নারী বলে জন্ম নিয়ে আমাদের বিদায় হয়েছে, তাই না? একদিন আমরা ছিলাম নিজের বাবার অধীনে, বিয়ের পরে স্বামী দেবতার অধীনে হয়ে যায়। এমনই নারীর জনম শেষকালে নিজের পুত্র সন্তানের কাছেও বঞ্চিত হয়ে যায়, তাই না বলো? এই নারী জনম শুধু কাঁদতেই হয়েছে, এই নারী জনম শুধু কাঁদতে। আজ চারি যুগে আমি বড় জনম দুঃখিনী, আর চারি যুগে আমি বড় জনম দুঃখিনী। কেঁদে কেঁদে দিন চলে যায়, কেঁদে কেঁদে দিন চলে যায়, আমি হত ভাগিনে। চারি যুগে নারী বড় জনম দুঃখিনী, আর চারি যুগে নারী বড়। ওই স্বপ্ন ছাড়া ভিখারের স্ত্রীকে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তোর স্বামী একজন শ্মশানবাসী, তোর স্বামী একজন ভিখারি, তোর স্বামী একজন ওই বাতালকে আমি কিছুতে জামাই বলে মেনে নিতে পারি না। তোকেও আমি নিজে কন্যা বলে মানতে পারছি না। তুই দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। তুমি আমার স্বামীকে অমন ভাবে অপমান করে কথা বলতে পারো না বাবা। আমার স্বামী যদি মাতাল হয়ে থাকে তবু তো আমার স্বামী, আমার স্বামী যদি ভিক্ষা করেও খায় তবু তো আমার স্বামী, তাই না বাবা? আর একজন নারীর কাছে স্বামী হলো দেবতার কাছে কেউ বড়। ওই স্বামীর আমি অপমান সইতে পারবো না বাবা। যে মুখে তুমি আমার প্রতি দেবতাকে অপমান করেছো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার ওই মন্ড খসে পড়ে ছাগল মন্ড যুক্ত হবে তোমার স্কন্ধে। আর শোনো বাবা, আমার স্বামীর চিন্তা শুনে আর আমি ধরা বলে
রাজা দক্ষের যোগ্য অমঙ্গল ঘটেছে। চলো ভাই সব পরিবার আর এখানে থাকিব না, আমরা নিজের বাড়িতে চলে যাই, আমরা নিজের বাড়িতে চলে যাই। মনে হচ্ছে পটল তুলে গিয়েছে। মাই গো তুই আমার সঙ্গে কথা বললো মাই, মায়েকে সাথে তোর বাপের ঘরে আসে মাই যোগ্য দেখতে। আমি সেই মোর কাণ্ড ভোটার দিলি মাই। তাই নাই বাবা, মায়ে যখন সারা দিচ্ছে নাই তখন যার জিনিস তাকেই ডাকতে হবে গো বাবা। ও হে কৈলাসপতি মহাদেব, তুমি তাড়াতাড়ি ছুটে এসো। সতী অমন ভাবে কেন মাটিতে পড়ে রয়েছ সতী? সতী সতী সতী, না না না, সতী যে আমার সঙ্গে কথা বলছি না, অমন ভাবে মাটিতে অচেতন হয়ে পড়ে রয়েছে। ওরে সতী তুই আমার সঙ্গে কথা বল রে সতী, তুই আমার সঙ্গে কথা বল। ওরে সতী 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 রে, তুই আমার শুনে আর বুঝি কথা বলবি না রে সত্যি? সত্যি তোকে আমি শতবার করে পালন করা সত্ত্বেও তুই তোর বাবার বাড়িতে এলিস রে সত্যি। আরে তো এমন অমঙ্গল ঘটে গেল রে সত্যি। তুই যদি আমার কথা শুনতিস তাহলে কি এমন এই অমঙ্গল হতো রে সত্যি? সত্যি রে, তুই আমাকে ছেড়ে যাস না সত্যি। তুই চলে গেলে আমি অন্ধকার দেখতে পাবো, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে সতী। সতী রে, ওরে সতী। আর শেষের দিনে সেজন দিনে অসতী বলকে মা আমাকে হবে শেষের দিনে সেজন দিনে। কথা বলবি সত্যি? সত্যি তুই আমাকে শুনে কথা বল বল সেই জন্যে ওই আমাকে বাড়াবো, আমাকে বাড়াবো হবে সেই জন্যে ও মায় উড়ে গেল ও সত্যি তুই আমার শরীর কথা বলে যাচ্ছিস সত্যি? তুই আমার ভাবে আইরে সত্যি আয়, তুই আমার কাঁধে আইরে সত্যি। তুই মৃত হয়ে গেল আমি তো কাঁধে ধরে ভুবন বাজারে ঘুরে বেড়াবো রে সত্যি। তুই আইরে সত্যি আয়, তুই আয় আমার কাঁধে আয় চলে রে সত্যি চল। আমার ত্রিভুবন মাঝারে এমন ভাবেই তোকে আমি নিয়ে বেড়াবো রে সত্যি। এমন ভাবে ত্রিভুবনে আমি বিচরণ করবো। কেউ কাটিবে কেউ বাবা
সাথের ঘরে ভাবি গোলাম এলো দেখে সাথের ঘরে ভাবি এলো দেখে সাথের ঘরে ভাবি কে হবে ঘরে তোমায় কে নমস্কার ঝুড়িজনে নিবেদিত সংগঠনে এতক্ষণ তার প্রসঙ্গকারীদের সৌসম্মানদের পক্ষ থেকে দ্বিতীয় ঝুড়িজনা